করেন, যদি সত্য হয় উপমান, যদি মিথ্যা হয় উপমিত, সত্য হলে উপমান, মিথ্যা হলে উপমিত। এবার দেন খুব সহজে, এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় তৎপুরুষ সমাস কোন পদ প্রধান, আপনি মনে রাখবেন। আসসালামু আলাইকুম। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে একটা ফুল ভিডিও দেন না কেন, 2 মিনিট 3 মিনিটে ভিডিও দেন না কেন। অনেকেই চাচ্ছেন যে ভাই সমাসের একটা টোটাল ভিডিও দেন, যে ভিডিও দেখে আমি আমার সমাসের সকল সমস্যার সমাধান করতে পারি। আগেই বলে নিচ্ছি, ভিডিওটা 2-3 মিনিটের না, পুরো সমাজটা আপনার আমি ক্লিয়ার করে দিব। যতক্ষণ কথা বলবো, যা যা প্র্যাকটিস করাবো, যে যে বিষয়ে টেকনিক দিব, সবগুলা দেখে রাখবেন, শুনে রাখবেন, ইনশাআল্লাহ সব আপনার ক্লিয়ার হয়ে যাবে। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, আসলে সমাসের যে বিষয়গুলা, এই সমাসের বিষয়গুলা আপনার একদম বেসিক থেকে যেতে হবে। বেসিক থেকে যদি আপনি যান, তাহলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন। খেয়াল করেন যে বিষয়টা আমি বলছিলাম, লেখেন 1 ঘন্টায় সমাসকে, খাতা কলম পাশে রাখবেন, খাতা কলম দিয়ে আপনি লিখবেন যা যা বলবো। প্রথমে আসি সমাসের ক্ষেত্রে। খেয়াল করেন সমাস বিষয়টা কি। আসলে সমাস একটা তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। মনে রাখবেন, লিখে রাখবেন, সমাস একটি তৎসম ভাষার শব্দ বা সংস্কৃত শব্দ। খেয়াল করেন এর অর্থ কি? মিলন, সংক্ষেপণ, কয়েক পদের এক পদীকরণ। কি দেখাচ্ছি, ধরেন আপনি বললেন যে মৌ আশ্রিত মাছি, ঠিক আছে? ধরেন আপনি মৌ বললেন, আমি কোনো নিয়ম কারণে আগেই যাচ্ছি না, একটু খেয়াল করেন। মৌ আশ্রিত মাছির সমান বললাম মৌমাছি। এবার একটু খেয়াল করেন, এই যে মৌ আশ্রিত মাছি, এখানে অনেকগুলো পদ আছে না? এই যে অনেকগুলো পদকে কি একটা পদে মিলাইছে না? দেখেন তো, এই জন্য সমাসকে বলা হয় কয়েক পদের এক পদীকরণ। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা সামনে চলে যাই। তাহলে এই যে কয়েকটা তথ্য, সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে, সমাসের পদের মিলন। আমরা জানি বাক্যে কখনো, খেয়াল রাখবেন, বাক্যে কখনো শব্দ থাকে না, বাক্যে থাকে কি? পদ। তাহলে সমাসের কিসের মিলন হয়? পদের মিলন হয়। সমাসের অংশগুলোকে, এই যে সমাসের সবগুলো যে অংশ আছে, এগুলোকে এক একটা প্রতীতি বলা হয়। কি বলা হয়? প্রতীতি বলা হয়। আশা করি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার। ওকে ফাইন। আমরা এবার একটু সামনের দিকে আগাই। বেসিকটা একটু খেয়াল করেন, সমাসের প্রকারভেদ। সমাস কি আমরা জানলাম, সমাসের প্রকারভেদে আসি। আমরা আগে পড়েছি সমাস 6 প্রকার, এখন পড়বো 4 প্রকার, কিন্তু শিখবো 6টায়। খেয়াল করেন ভালো করে, শিখবো 4টা, কিন্তু আমাদের প্রকারভেদ থেকে প্রশ্ন আসলে উত্তর করবো 6 প্রকার। তাহলে কি কি আমি একটু লিখে ফেলি। ধরেন আমরা সবাই জানি যে দ্বন্দ্ব সমাস, তাই না? দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। তারপরে কি থাকবে বলেন তো? দ্বিগু থাকবে। তারপর কি থাকবে? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। তারপর কি থাকবে? কর্মধারয় থাকবে, কর্মধারয়। তারপর অব্যয়ভাব থাকবে, অব্যয়ভাব সমাস। হ্যাঁ, তারপর থাকবে বহুব্রীহি সমাস। এবার তাহলে খেয়াল করেন, আমরা সমাসের প্রকারভেদটা ক্লিয়ার করে নেই। সমাস বেসিক্যালি 4 প্রকার, নতুন বই অনুযায়ী, কিন্তু আমরা শিখবো কয় প্রকার? শিখবো 6টা প্রকারেরই শিখবো, কিন্তু পরীক্ষায় আসলে 4 বা 6 এর ভিতরে 4 উত্তর করবো। 4 যদি না থাকে, সেক্ষেত্রে আমরা 6 উত্তর করবো। তাহলে এই 6টা সমাস যদি আমরা শিখে ফেলি, তাহলে দেখবেন আপনার সমাস A to Z কিন্তু কি হয়ে যাচ্ছে? ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, সামনের দিকে একটু আগাই। এখন একটা জায়গায় বিভিন্ন চাকরির পরীক্ষা বলেন, বা অ্যাডমিশন বলেন, বা প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা বলেন, মাঝে মাঝে প্রশ্ন আসে, এই সমাস কোন পদ প্রধান, এই সমাস কোন পদ প্রধান, দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান, দ্বিগু সমাস কোন পদ প্রধান। তাহলে সমাসের পদের প্রাধান্য কোনটা, পূর্বপদ কোনটা, পরপদ কোনটা, উভয়পদ, এটা শিখতে হবে আগে। এইটা শেখার জন্য কিছু লাগবে না, আপনি খুব সহজেই, আমি আগেই বলছি, পুরো ক্লাসটা করবেন, সমাস নিয়ে কোনো সমস্যা আপনার আর থাকবে না, আপনি সকল পরীক্ষার জন্য সমাস পারবেন। তাহলে সমাসের পদের প্রাধান্য কোনটা কোন পদে শিখবো কিভাবে? খুব নরমালি আমি একটা বাক্য লিখলাম, ঠিক আছে? দ্বন্দ্বে উভয়, দ্বন্দ্বে উভয়, দ্বন্দ্বে উভয়, বহুব্রীহিতে নাই, বহুব্রীহিতে নাই, পূর্বে অব্যয়, পূর্বে অব্যয়। তাহলে একটু খেয়াল করেন, আমি বলেছি দ্বন্দ্বে উভয়, বহুব্রীহিতে নাই, পূর্বে অব্যয়, আর তকদি সমান। খেয়াল করেন, তকদি সমান লিখলাম পরপদ। তকদি সমান কি লিখলাম? পরপদ। ভালো করে খেয়াল করেন, দ্বন্দ্বে লিখেছি উভয়, বহুব্রীহিতে নাই, পূর্বে অব্যয়, তকদি সমান পরপদ। তাহলে দ্বন্দ্বে উভয়, এটা দিয়েই কি বোঝা যায়? এটা দিয়েই কিন্তু বোঝা যায় যে দ্বন্দ্ব সমাসটা উভয় পদ প্রধান। কোন পদ প্রধান? ধরুন আমি লিখলাম মা ও বাবা, খেয়াল করেন, মা ও বাবা লিখলাম, তাহলে এখানে কিন্তু 2টা পদেরই প্রাধান্য আছে, তা এই জন্য দ্বন্দ্ব সমাসটা উভয় পদ প্রধান। কথা ক্লিয়ার? বহুব্রীহিতে নাই, আমরা জানি বহুব্রীহি ভিন্ন একটা পদ হয়, তাহলে বহুব্রীহি সমাস কোন পদের প্রাধান্য আছে? কোন পদের প্রাধান্যই নাই। পূর্বে অব্যয়, পূর্বে অব্যয়, তাহলে অব্যয়ভাব সমাস কোন পদ প্রধান? পূর্ব আছে না, পূর্বপদ প্রধান, পূর্বপদ প্রধান। ওকে ফাইন। এর পাশাপাশি খেয়াল করেন, তকদি সমান পরপদ। একটু উচ্চারণ করুন আমার সাথে সাথে। তকদি সমান কি? পরপদ।
তকোদি সমান কি পরপদ, তকোদি সমান কি পরপদ। তাহলে এই যে ত আছে না, দেখেন তো ততে একটা সমাস আছে, কি বলুন তো, তৎপুরুষ। তাহলে এই তৎপুরুষ সমাসটা কি হবে, পরপদ প্রধান, ঠিক আছে, পরপদ। আবার কতে কি হবে, কর্মধারয়, তাহলে কর্মধারয় সমাস কোন পদ হবে, পরপদ। তারপর দিতে কি হবে, দ্বিগু, তাহলে দ্বিগু সমাস হবে পরপদ প্রধান, পরপদ প্রধান। তার মানে এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় তৎপুরুষ সমাস কোন পদ প্রধান, আপনি মনে রাখবেন দুর্বার ভাই বলছিল তকোদি সমান পরপদ, তৎপুরুষ কর্মধারয় দ্বিগু পরপদ প্রধান, ঠিক আছে। তাহলে প্রশ্ন যদি আসে কর্মধারয় সমাস কোন পদ প্রধান, পরপদ প্রধান, ঠিক আছে। তারপর যদি প্রশ্ন আসে দ্বিগু সমাস কোন পদ প্রধান, এই যে পরপদ প্রধান, ঠিক আছে। যদি বলে বহুব্রী সমাস, কোন পদের অর্থই কিন্তু প্রাধান্য থাকবে না। এখন দেখেন বিগত বছরের পদের প্রাধান্য থেকে সকল প্রশ্ন আপনি কিন্তু পারবেন। ওকে, সামনের দিকে আগাই। এবার আমরা আসি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসটা আপনি কিভাবে সহজে শিখবেন, সমাস থেকে যদি প্রশ্ন আসে, দ্বন্দ্ব সমাস থেকে প্রশ্ন আসে। আর যখনই দ্বন্দ্ব সমাস থেকে প্রশ্ন আসে, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে, কোনটা কোন ধরনের দ্বন্দ্ব বা কোনটা বিপরীতার্থক, বিরোধার্থক, এরকম সকল কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। একটু আমাকে সময় দিন, ঠিক আছে, একটু খেয়াল করেন। আগে বুঝতে হবে দ্বন্দ্ব সমাস কিনা। এই যে তাহলে আমি ব্যাস বাক্যে একটা লাইন সুন্দর করে লিখে ফেলাম, ব্যাস বাক্যে এবং ও আর থাকবে, এবং ও আর থাকবে। তাহলে একটু খেয়াল করেন, তাহলে ব্যাস বাক্যে কি থাকবে, এবং ও আর থাকবে। তাইলে ব্যাস বাক্যে যদি এবং ও আর থাকে, আর সমস্ত পদে কি হয়ে যাবে, সমস্ত পদে এইটা তুলে আপনি হাইফেন বসাবেন। এখন খেয়াল করেন, আমি তো ভাই ব্যাস বাক্যও চিনি না, সমস্ত পদও চিনি না, সমাস সমান পদও চিনি না, এইটা আগে চিনায় দিই। ধরেন আপনি একটা বাক্য বলছেন যে মৌ আশ্রিত মাছি, প্রথমেই বলেছিলাম মনে আছে, মৌ আশ্রিত মাছির সমান সমান হয়েছিল মৌমাছি। এই যে খেয়াল করেন, এই যে অংশটা, এইটার নাম হলো ব্যাস বাক্য, ঠিক আছে, ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য, ঠিক আছে, বা অথবা বিশ্লেষণ বাক্য। মানে যদি প্রশ্ন আসে বিশ্লেষণ বাক্যের অপর নাম কি, বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্যের অপর নাম কি, ব্যাস বাক্য, এভাবে লিখতে পারবেন। আর মৌমাছি যেটা আছে, এটা হলো সমস্ত পদ, এটাকে আমরা সমস্ত পদ বলছি, ঠিক আছে, সমস্ত পদ বলছি। আর এই যে আলাদা করে এক একটা পদ, এইটাকে আমরা বলবো সমসমান পদ, সমসমান পদ। আশা করি আপনি চিনতে পারছেন কোনটা সমসমান পদ, কোনটা ব্যাস বাক্য, কোনটা সমস্ত পদ। আশা করি আপনি তিনটাই চিনতে পারছেন। এবার খেয়াল করেন, তাহলে আমরা পড়েছিলাম যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি বলেছি আমি, ব্যাস বাক্যে এবং ওয়ার থাকবে, এবং ওয়ার থাকলেই সমস্ত পদ আপনি শুধু হাইফেন বসে দিবেন, তাহলেই হবে, এটাই দ্বন্দ্ব সমাস। ধরেন আপনার এখানে আছে মা ও বাবা, ঠিক আছে, সহজ উদাহরণ, মা ও বাবা। তাহলে এটা সমস্ত পদে কি হবে, মা হাইফেন বাবা, শুধু হাইফেন বসে দিবেন, তাহলে দ্বন্দ্ব হয়ে যাবে। বাট এত সহজ তো আর চাকরির পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে না। প্রশ্ন আসবে কোনটা কোন ধরনের দ্বন্দ্ব, তাহলে এইটা আপনি সহজে কিভাবে শিখতে পারেন, এইটা আপনি কি শেখাচ্ছি। পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, সারা জীবনের সমাস আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন থাকে একটু বোঝার চেষ্টা করুন। দেখেন প্রশ্ন থাকবে, আমি লিখেছি কি, দ্বন্দ্ব সমাসের যে সকল জায়গা থেকে প্রশ্ন আসে, সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, সংখ্যাবাচক দ্বন্দ্ব, অঙ্গবাচক দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। একটা জিনিস বলতে, ব্যাস বাক্যে এবং আর থাকবে, আর আপনি সমস্ত দিকে হাইফেন বসাবেন, তাহলে হলে। প্রথমে দেখেন সমার্থক দ্বন্দ্ব, এগুলো আসলে দ্বন্দ্ব সমাস শেখার ক্ষেত্রে আপনি উচ্চারণ করলেই পারবেন। সমার্থক উচ্চারণ করেন, সমার্থক, সম অর্থ, সমান অর্থ, অর্থাৎ একই অর্থ থাকবে, একই অর্থ থাকবে। যেমন আমি লিখলাম হাট ও বাজার, হাট ও বাজার, একটু ভালো করে খেয়াল করেন, হাট ও বাজার দুইটা সমান কিনা, একই কিনা। তাহলে এই যে সমস্ত পদে শেষ করলে ওটা তুলে হাইফেন বসাই দিবেন, হাট বাজার। আর একটা জিনিস খুব টেকনিক্যাল, এটার মাধ্যমে লাখ লাখ পারবেন, ওইটা শিখাই দেই আমি। যদি পৃথিবীর যত সমার্থক শব্দ আছে, পৃথিবীর যত সমার্থক শব্দ আছে, সবই সমার্থক দ্বন্দ্ব। যদি আমি বলি যে মেদিনী ও পৃথিবী, মেদিনী ও পৃথিবী, দেখেন পৃথিবীর সমার্থক শব্দ কিন্তু দুইটা, তার মানে এটা হয়ে যাবে আপনার সমার্থক দ্বন্দ্ব। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই, আপনার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, প্রায় সমার্থক দ্বন্দ্ব, খেয়াল করেন, প্রায় সমার্থক দ্বন্দ্ব উচ্চারণ করেন, প্রায় সমার্থক। খাতায় কিন্তু নোট করে ফেলতে হবে, একদম পুরো সমাসার কোনো ঝামেলা হবে আপনার, হবে না আপনার। প্রায় সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক মানে সমার্থক না, প্রায় সমার্থক। আরো সহজ করে বলি, প্রায় সমার্থকটা হলো একটার অর্থ থাকবে, একটা শুনতে একই রকম লাগবে কিন্তু অর্থ থাকবে না, একটার অর্থ থাকবে আর একটার থাকবে না, একটার অর্থ থাকবে একটার থাকবে না। যেমন আমি বললাম কলম ও টলম, খেয়াল করেন, কলম ও টলম, কলম ও টলম। আপনি জানেন যে কলমের অর্থ আছে, টলমের কিন্তু কোনো অর্থ নাই, এই জন্য কলম টলম হয়ে যাবে কি বলুন তো, হয়ে যাবে প্রায় সমার্থক দ্বন্দ্ব। আমি বললাম বই টই, খেয়াল করেন তো, বই টই, বইয়ের অর্থ আছে, টয়ের কোনো অর্থ আছে, খাতা টাতা, মাতা
টাতা, ঠিক আছে, মাথার অর্থ আছে, টাতার কি কোনো অর্থ আছে? একটার অর্থ থাকবে, একটা অর্থ না থাকলে সেটা হয়ে যাবে আপনার প্রায় সমার্থক দ্বন্দ্ব। এখন দুইটা জিনিস খেয়াল করেন, যে জায়গায় ঝামেলা হয়, যে জায়গা থেকে সমস্যা আমরা বেশি ফেস করি, এই দুইটা হলো, একটা হলো প্রায়, একটা হলো বিপরীতার্থক দ্বন্দ্ব, একটা বিরোধার্থক দ্বন্দ্ব, ঠিক আছে। এখন ভাই এটা মনে রাখবেন কেমনে? 1 মিনিট লাগবে আপনার সর্বোচ্চ বিপরীতার্থক আর বিরোধার্থক শিখতে। যদি মারামারি থাকে, ভালো করে খেয়াল করেন, মারামারি যদি থাকে বিরোধার্থক, মারামারি না থাকলে বিপরীত, মারামারি থাকলে বিরোধ, না থাকলে বিপরীত। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে রাত দিন, খেয়াল করেন, রাত ও দিন, রাত ও দিন। আবার এখানে লিখলাম সাপ ও নেউল, সাপ ও নেউল, সাপ ও নেউল। খেয়াল করেন তো, রাত ও দিন কি বলছি? রাত ও দিন। এই যে রাত ও দিন বললাম, রাত ও দিন বললাম, এর মাঝে রাত ও দিন যে বললাম, এর মাঝে খেয়াল করেন রাত দিন কি, এটা কি মারামারি আছে? কোনো নাই, সুতরাং এইটা হয়ে যাবে আপনার বিপরীতার্থক দ্বন্দ্ব। আবার সাপ ও নেউল কি বললাম? সাপ ও নেউল, সাপ ও নেউল। দেখেন তো সাপ আর নেউল মারামারি তো আছেই, তার মানে এই সাপ ও নেউলটা হয়ে যাবে আপনার বিরোধাত্মক দ্বন্দ্ব। একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন, সাপে নেউলে না কিন্তু, সাপ ও নেউল। অনেক শিক্ষকই ভুল পড়ায় সাপে নেউলে, এটা অলুক দ্বন্দ্ব হয়ে যাবে, পরে পড়াচ্ছি। তারপর আমি যেমন দা ও কুমড়া, একটা কোপাকুপি সম্পর্ক আছে না, এটা বিরোধার্থক। আর একটা জিনিস, কমন জিনিস বলে দিই, যদি দেখেন আপনি পৃথিবীর সকল বিপরীতার্থক শব্দ, যদি দেখেন বিপরীত শব্দ আছে, পৃথিবীর সকল বিপরীত শব্দই বিপরীতার্থক দ্বন্দ্ব। আশা করি এটা আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে ফাইন। এবার খেয়াল করেন সংখ্যাবাচক দ্বন্দ্ব, একটু ভালো করে খেয়াল করেন, সংখ্যাবাচক দ্বন্দ্ব। সংখ্যাবাচক দ্বন্দ্ব মানে কি? দুই পাশেই সংখ্যা থাকবে, সহজে বোঝার চেষ্টা করুন, দুই পাশের সংখ্যা থাকবে, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, দুই পাশের সংখ্যা থাকবে কিন্তু শুধু সংখ্যা থাকলেই হবে না, দুই পাশের সংখ্যা থাকবে কিন্তু শুধু সংখ্যা থাকলেই হবে না, আলাদা একটা অর্থ লাগবে। দুই পাশের সংখ্যা থাকবে, আবার আলাদা একটা অর্থ লাগবে। যেমন আমি বললাম 7 5, খেয়াল করেন 7 5, এ পাশে 7 আর ওই পাশে কত? 5। এ পাশে 7, ওই পাশে কত? 5। 7 5 7 5। দেখেন তো 7 5 এর আলাদা একটা অর্থ আছে, এলোমেলো করা। আমি বললাম 9 6, এ পাশে 9, ওই পাশে 6, 9 6 একটা অর্থ আছে অপচয় করা। 19 20, খেয়াল করেন 19 20, এ পাশে 19 আর ওই পাশে কত? 20, এ পাশে 20। আচ্ছা, তার মানে এটার অর্থ কি বলুন তো? একটু নড়চড় করা। তার মানে দুই পাশের সংখ্যাও থাকবে, আলাদা অর্থ থাকবে, এটা হয়ে যাবে আপনার সংখ্যাবাচক দ্বন্দ্ব। এবার খেয়াল করেন অঙ্গবাচক দ্বন্দ্ব, এটা আরো সহজ, আমি পড়াই দিই, এটা ইংলিশ লিখে দিলাম, বডিবাচক দ্বন্দ্ব, বডিবাচক দ্বন্দ্ব, বডিবাচক দ্বন্দ্ব। কারণ আপনার বডিতে যা যা আছে এটাই অঙ্গবাচক দ্বন্দ্ব, হাত ও পা, কানো নাক, নাক ও গলা, গলা ও মুখ, সবই অঙ্গবাচক দ্বন্দ্ব। আশা করি ক্লিয়ার। এবার খেয়াল করেন যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অলোক দ্বন্দ্ব। অলোক দ্বন্দ্ব, অ মানে না, লোক মানে পাবে না, কি পাবে না? লোপ পাবে না মানে কি? থাকবে, কি থাকবে? বিভক্তি থাকবে। অর্থাৎ দুইটা যে পদ থাকবে, দুইটা পদে বিভক্তি থাকলেই অলোক দ্বন্দ্ব, দুইটা পদে বিভক্তি থাকলে কি হবে? অলোক দ্বন্দ্ব। যেমন আমি বললাম যে রাতে দিনে, খেয়াল করেন রাতে দিনে, রাত দিন ছিল আমাদের বিপরীতার্থক দ্বন্দ্ব, কিন্তু যখন আমি রাতে দিনে বলছি, রাত এ বিভক্তি আছে, দিন এ বিভক্তি আছে, বিভক্তি আছে, এই যে দুইটা পদে বিভক্তি, এইটাকে বলে অলোক দ্বন্দ্ব, ঠিক আছে। তারপর খেয়াল করেন বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। বহু মানে কি? অনেকগুলা পদ আছে, অনেকগুলা পদ আছে। ধরেন আমি বললাম এ বি সি ডি, 4টা পদের বহুপদী দ্বন্দ্ব কেমন হবে? আগে ব্যাস বাক্য শিখেন। ব্যাস বাক্য করার সময় সবগুলা নিচে কমা দিবেন, লাস্টের আগে ও দিবেন। ব্যাস বাক্য করার সময় সবগুলা শেষে কমা, লাস্টের আগে ও। আবার এই কমা আর ওটা তুলে দিলেই সমস্ত পদ হয়ে যাবে, এ হাইফেন বি হাইফেন সি হাইফেন ডি, এইটাকেই বলবো আমরা বহুপদী দ্বন্দ্ব। একটা জিনিস খেয়াল করেন, পদ যদি 4টা হয় তাহলে হাইফেন হয় 5, হাইফেন হয় 3টা, 1 2 3 4, তাহলে হাইফেন কয়টা হবে? 1টা 2টা 3টা, হাইফেন কয়টা হলো? 3টা। তার মানে পদ যদি 15টা হয়, হাইফেন কয়টা হবে? 14টা হবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এটার মাধ্যমে আপনি বুঝে ফেললেন কি বহুপদী দ্বন্দ্ব। এখন আছে কি ভাই? এক শেষ দ্বন্দ্ব, খুবই গুরুত্বপূর্ণ এক শেষ দ্বন্দ্ব। এটাকে আমরা শিখবো, মনে রাখবেন। এতক্ষণ আমরা দেখছি পদ যে কয়টা এ পাশে থাকে, ও পাশে ওই কয়টায় পদ হয়, কিন্তু এক শেষ মানে কি? একটাতে শেষ হবে, একটার বেশি পদ হবে না। এ পাশে যে কয়টা থাকুক, ওই পাশে হবে কয়টা? একটা। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? যেমন আমি আপনাকে বললাম যে এরকম, আমি বললাম জায়া ও পতি, জায়া ও পতি, এ পাশে জায়া ও পতি, দুইটা মিলে কি হলো? দম্পতি। দেখেন তো একটাতে শেষ হয়েছে না? এই যে একটাতে শেষ হয়, এটাকে বলবো আমরা এক শেষ দ্বন্দ্ব। যেমন আমি বললাম সে, তুমি ও আমি,
আমরা। এখন এখানে তিনটা বছর, সে, তুমি, আমি ছিলাম, কিন্তু হয়েছে শেষে কয়টা বলো তো? একটা থেকে শেষ হয়েছে। একটা দিকে শেষ হলে তাকে একশেষ দ্বন্দ্ব বলা হয়। আশা করি দ্বন্দ্ব সমাস নিয়ে আপনার আর কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। সামনে আরো ম্যাজিক আসতেছে, ক্লাসটা করেন মনোযোগ দিয়ে, আর জীবনের সমাজটা আপনার কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, তাহলে এই দ্বন্দ্ব পুরোটা আপনাকে একটু বুঝাই দিলাম, এটা একটু বারবার টেনে টেনে করবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন এই যে 37তম বিশেষ একটা প্রশ্ন আসছে, যে জলে স্থলে কোন সমাস, জলে স্থলে কোন সমাস। এখন আপনি চাইলেই কিন্তু পারবেন, জলে স্থলে কোন সমাস। এই যে খেয়াল করেন, জলে স্থলে দুই পাশে কি আছে? বিভক্তি আছে। দুই পাশে বিভক্তি থাকলে কি হয়? অলোক দ্বন্দ্ব হয়। এখন দেখেন বিশেষ এর প্রশ্নটাও কিন্তু আপনি কি খুব সহজেই পারছেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? ওকে, আমি আপনাদের জন্য পরিশ্রম করছি, একটা ঘন্টা ধরে ক্লাসটা নিচ্ছি। আপনার কাজটা হবে ক্লাসটা আপনি শেয়ার করে দিবেন, একদম ছড়াই দিবেন, এবং আপনার টাইম লাইন রাখবেন। যখনই কোনো সমস্যা পড়বেন ক্লাসটা দেখবেন, সমস্যা আপনার থাকবে না। ঠিক আছে, ওকে শুরু করি। দেখেন, এরপরেই দ্বন্দ্ব সমাসের পরেই যে সমাসটা আমাদের সব থেকে বেশি কঠিন লাগে, দ্বন্দ্ব সমাসের পরে সেটা যেটা কঠিন লাগে সেটা হচ্ছে কর্মধারয় সমাস। বাট এটাকে আপনি 2 মিনিটের সময় বেশি আমি নিচ্ছি না, এটা এমনি শেষ হয়ে যাবে এবং ব্যাস বাক্য সহই পারবেন। ধরেন 3টা জায়গা হচ্ছে ক্রুশাল, কর্মধারয় সমাসের 3টা জায়গা ক্রুশাল। কোন 3টা জায়গা ক্রুশাল? একটা হচ্ছে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। কথা ক্লিয়ার? এই যে ধরেন উপমান, আমি যদি বলি বাংলাদেশের কোন একটা মেয়ের নাম উপমা, আমি বললাম বাংলাদেশের কোন একটা মেয়ের নাম উপমা, সত্য না মিথ্যা? উপমা নামে হাজার হাজার মেয়ে আছে, তার মানে এটার পাশে আমি লিখলাম সত্য। কথা ক্লিয়ার? এখন আমি বললাম উপমি, নামের তো একটা ভেরিয়েশন আছে, হাজার হাজার উপমা আছে, উপমি আছে, উপমি নামে তো থাকার কথা না, তার মানে এটা মিথ্যা। জাফর অনেকের নাম, মীর জাফর কয়জনের নাম? ওই যে 200 বছর আগে একজনের হয়েছে। কথা ক্লিয়ার? তার মানে আপনি একটা জিনিস মনে রাখবেন, উপমানের পাশে কি লিখেছি? সত্য। উপমিতের পাশে কি লিখছি? মিথ্যা। তাহলে সহজে বোঝার চেষ্টা করেন, যদি সত্য হয় উপমান, যদি মিথ্যা হয় উপমিত। সত্য হলে উপমান, মিথ্যা হলে উপমিত। এবার দেন, খুব সহজেই পারবেন। ধরেন আমি বললাম আপনাকে রক্ত লাল, এবার আপনি বলুন তো রক্ত কি লাল? সত্য না মিথ্যা? রক্ত লাল সত্য না মিথ্যা? রক্ত তো অবশ্যই লাল, অবশ্যই সত্য, তার মানে এটা হয়ে যাবে আপনার উপমান। ঠিক আছে, আমি বললাম কাজল কালো, একটু খেয়াল করেন, কাজল কালো। আচ্ছা, কাজল কি কালো? অবশ্যই কালো, তার মানে এটাও কি সত্য? সত্য হলেই উপমান। আমি আবার বললাম মুখচন্দ্র বা চন্দ্রমুখ, জানি আমার স্যার অনেক সুন্দর, তাই বলে কি চাঁদের মতো লাগতেছে? না, কোনোভাবেই না, তার মানে এটা মিথ্যা। মিথ্যা হলে কি হবে? উপমিত হয়ে যাবে। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, ভাই আপনি না হয় আমাকে এটা শিখাইলেন যে কিছু সমস্ত পদ দিয়ে কেমনে 95% শিখালেন, যদি 5% ওই যে ব্যাসবাক্য দিয়ে প্রশ্ন আসলে সেক্ষেত্রে আমি ব্যাসবাক্য ভাঙবো কিভাবে? খুব সহজ। এই যে যখন উপমান পাবেন, ন্যায়টা উপমান হইলে ন্যায়টা মাঝে বসাবেন, ন্যায় মাঝে বসাবেন। উপমান হলে ন্যায়টা কোথায় বসাবেন? মাঝে। আর যদি উপমিত পান, ন্যায়টা শেষে বসাবেন, নেই শেষে। ঠিক আছে, মানে যদি আপনি উপমান পান, ঠিক আছে, তার মানে ন্যায় মাঝে, আর মিত পাইলে আপনি কি করবেন? ন্যায়টা শেষে বসাবেন। যেমন আমি বলছিলাম রক্তলাল, আচ্ছা রক্তলাল তো আপনি পেয়েছেন উপমান, তাই না? তাহলে এখন কি করবেন? ন্যায়টা মাঝে বসাই দেন, তাহলে কি হবে? রক্তের ন্যায় লাল, রক্তের ন্যায় লাল। আবার আপনি পেয়েছেন উপমিত, তার ন্যায়টা কোথায়? শেষে। যেমন আমি বললাম হচ্ছে মুখচন্দ্র, তাহলে কি? মুখ চন্দ্রের ন্যায়। ঠিক আছে, আমি বললাম সিংহ পুরুষ, পুরুষ তো জীবনও সিংহের মতো হয় না, 4টা পাত পুরুষের জীবনও হয় না, তাহলে কি হবে? পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, মানে ন্যায়টা কোথায়? এই দুইটা আশা করি আপনি বুঝতে পারছেন। ক্লিয়ার? কারণ উপমান উপমিত আপনার একদম ব্যাস বাক্য সই কিন্তু আপনার ক্লিয়ার হয়ে গেছে। এবারে খেয়াল করেন, এবার আসি আমরা রূপক কর্মধারয়। আপনি ছোটবেলা থেকে পড়ে আসছেন, যদি মাঝখানে রূপ থাকে, ছোটবেলা থেকে পড়ে আসছেন, মাঝখানে যদি রূপ থাকে তাহলে সেটা রূপক কর্মধারয়। মাঝখানে রূপ থাকলে কি হয়? রূপক কর্মধারয়। কিন্তু ভাই পরীক্ষায় তো রূপটুপ কিছু থাকে না, এক্ষেত্রে আমি শিখতে পারি কিভাবে? খুব সহজেই শিখতে পারি। কিভাবে শিখতে পারি? মনে রাখেন, আপনি শিখবেন এরকম ভাবে যে 2টা পদ থাকবে, খুব খেয়াল করেন, কোনো প্রশ্ন দেওয়ার সাথে সাথে পারবেন। 2টা পদ থাকবে, প্রথমটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, কিচ্ছু করা যাবে না, পরেরটাকে সব করা যাবে। রূপক কর্মধারয় কি বলছি? 2টা পদ থাকবে, প্রথমটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, পরেরটাকে সব করা যাবে। এইটা রূপক কর্মধারয়। ধরেন আমি বললাম মন মাঝে, একটু খেয়াল করেন, মন
মাঝে। আচ্ছা ভাই আপনি বলেন তো, মনকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, কিচ্ছুই করা যায় না, কিন্তু মাঝিকে আপনি চাইলে সব করতে পারবেন। এই যে একটাকে যায় না পরেরটাকে যায়, প্রথমটাকে যায় না পরেরটাকে যায়, এটার নাম হলো রূপক কর্মধারয় হয়। আর ব্যাসবাক্য কেমন করবেন? মন রূপ মাঝি, মন রূপ মাঝি। তাহলে এবার খেয়াল করেন, আমি বললাম হচ্ছে ক্রোধানল, ক্রোধানল, ক্রোধানল দুইটা আছে, ক্রোধ অনল, ক্রোধ অনল। রাগকে দেখা যায়, ধরা যায়, কেস ধরলাম, রাগ না ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আগুনকে ধরা যায় কিনা, আগুনকে স্পর্শ করা যায় কিনা, আপনি আগুন জ্বালায় হাত দিয়ে দেখেন অনুতাপ পান কিনা। তার মানে এটা হয়ে যাবে প্রথমটাকে যায় না পরেরটাকে যায়, এই জন্য ক্রোধ রূপ অনল। কথা ক্লিয়ার? আমি বললাম বিষাদ সিন্ধু, বিষাদ, ভালো করে খেয়াল করেন, দুঃখকে দেখা যায় না, সাগরকে অবশ্যই যায়, তাহলে এই জন্য কি হবে? বিষাদ রূপ সিন্ধু। কর্মধারয় সমাস ক্লিয়ার? আর ইনশাল্লাহ কখনো কোনো সমস্যা হবে না আশা করি। ওকে, তাহলে আমরা কর্মধারয় শেষ করলাম। এবার আসি আমরা ঠিক একটা প্র্যাকটিস দিই। এটা হচ্ছে রূপালী ব্যাংক 2022 সালে প্রশ্নটা আসছিল যে আনন্দ সাগর কোন সমাস? আনন্দ সাগর, আনন্দ সাগর কোন সমাস? আচ্ছা, আনন্দ সাগর, আনন্দকে দেখা যায়, ধরা যায়, না, কিন্তু সাগরকে দেখা যায় না, অবশ্যই যায়। প্রথমটাকে যাবে না পরেরটাকে গেলেই কি হয়? রূপক কর্মধারয় হয়। চাকরির পরীক্ষাগুলোতে ঠিক এইভাবে প্রশ্ন আসে, আমরা সঠিকভাবে জানি না, এই জন্য কিন্তু পারি না। আশা করি আপনার কি হয়ে গেছে, এই যে আনন্দ সাগর বা রূপক কর্মধারয়, কর্মধারয় সবগুলো আপনার ক্লিয়ার হয়ে গেছে। এবার খেয়াল করেন, ধনুক বাঁকা, ধনুক বাঁকা, ধনুক তো চিনেন, এই যে ধনুক, তার মানে ধনুক কি বাঁকা? ধনুক তো অবশ্যই বাঁকা, তার মানে কি সত্য, সত্য হলে কোন সমাস হয় ভাইয়া? সত্য শৈলী কি হয়? উপমান কর্মধারয়। কথা ক্লিয়ার? তার মানে সত্য, তাহলে ধনুকের ন্যায় বাঁকা। দেখছেন, দেখছেন সমাস কত সহজ। তার মানে আপনি কঠিন করে শিখেন, কঠিন করে শিখা যাবে। এটা কিন্তু নর্মাল প্রশ্ন, বাংলাদেশ বিমানে আসছিল 2022 সালে। কথা ক্লিয়ার? তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা আপনারা আশা করি হবে না কর্মধারয় থেকে। ওকে, এবার খেয়াল করেন, আমরা দেখলাম হচ্ছে কি অব্যয়ভাব সমাসে যাব, অব্যয়ভাব সমাসে যাব। এটা খুব সহজে ভাই, আমি আপনাদের যারা বিসিএস দিবেন, যারা নিবন্ধন দিবেন, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, তাদের জন্য আমার কোর্সে ভর্তি চলছে। চাইলে আপনারা কোর্সে ভর্তি দিতে পারেন। বাংলা ব্যাকরণ সাহিত্য দুইটার একটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। 5 তারিখের আগে যদি আপনি ভর্তি হন, 5 তারিখের আগে ভর্তি হলে আপনি 550 টাকা ভর্তি হতে পারবেন, এবং 10 তারিখে আমাদের ক্লাস শুরু হবে, 5 তারিখের পরে এটা 699 টাকা কোর্স হয়ে যাবে। ওকে ফাইন। এখন অব্যয়ভাব সমাস, ভাই আপনি তো কর্মধারয়, ভাই আপনি তো কর্মধারয় বলেন খুব সহজে, তাহলে অব্যয়ভাব শিখবো কেমনে ভাই কোন তো? এটা আরো সহজে, আপনি আরো সহজে শিখতে পারবেন। একটা লাইনের বেশি লাগবে না আমার, একটা লাইনের বেশি আমার লাগবে না আপনাকে অব্যয়ভাব শেখাইতে। আমি আবার বলছি, এক লাইনে বেশি লাগবে না আমার অব্যয়ভাব শেখাইতে। একটু খেয়াল করেন, আপনি শুধু আমার সাথে উচ্চারণ করবেন, আহা বলেন, আহা এই নিরপরাধ শিশুগুলোর, আহা আহা এই নিরপরাধ শিশুগুলোর উপকারের প্রতি আমাদের যথার্থ উৎসাহ থাকা উচিত। এই একটা লাইন মনে রাখলে কোটি কোটি অব্যয়ভাব আপনার হয়ে যাবে। এই এক লাইনে কোটি কোটি অব্যয়ভাব। আহা এই নিরপরাধ শিশুগুলোর উপকারের প্রতি আমাদের যথার্থ উৎসাহ থাকা উচিত। আহা এই নিরপরাধ শিশুগুলোর উপকারের প্রতি আমাদের যথার্থ উৎসাহ থাকা উচিত। ওকে ফাইন। তাহলে এবার একটু খেয়াল করেন, তাহলে আমি একটু প্রথমে আটকায় নিব, কোথায় আটকালাম? হা নের, হ্যাঁ, ওপ, প্রতি কোথায়? এই যে প্রতিটা দাগ দিব, তারপরে দাগ দিব যথা, তারপরে উতে। তাহলে কোথায় কোথায় দাগ দিছি? হা নির, উপ, প্রতি, যথা, উত। এই যে সাইনগুলা, একটা লাইন বলছি আমি, এক লাইন হাজার হাজার পারবেন। হা নির, উপ, প্রতি, যথা, উত। লাইনটা কি? আহা এই নিরপরাধ শিশুগুলোর উপকারের প্রতি আমাদের যথার্থ উৎসাহ থাকা উচিত। তাই তো, এটাই তো বলছি, তাই না? এখন যে সাইনগুলো বললাম আমি, হা নির, উপ, প্রতি, যথা, উত, কোন পরীক্ষায় যদি আপনার সমাজ থেকে প্রশ্ন আসছে, ভালো করে খেয়াল করেন, কোন পরীক্ষায় আপনার সমাজ থেকে প্রশ্ন আসছে এবং এই জিনিসগুলো শুরুতে আছে, কোন পরীক্ষায় আপনার সমাজ থেকে প্রশ্ন আসছে, এই জিনিসগুলো শুরুতে আছে, চোখ, নাক, কান, গলা, মুখ বন্ধ করে আপনি উত্তর দিয়ে দিবেন, কি জানেন? এটা একটা অব্যয়ভাব সমাস। খেয়াল করেন, লাখ লাখ পারবেন আপনি। ধরেন আমি বললাম আমরণ, দেখেন তো শুরুতে কি আছে? আছে, অব্যয়ভাব সমাস। আজীবন আছে, অব্যয়ভাব সমাস। অত কিছু মুখস্থ করার দরকারই নাই আপনার, এক লাইন দিয়ে লাখ লাখ হয়ে যাবে। আপাতমস্তক আছে, হা ভাত, আছে, নিরপরাধ, নির আছে, তাই না? তারপর আমি বললাম হচ্ছে নির্বিঘ্ন,
নীর আছে। আমি কয়েকটা একটু দেখাই দিচ্ছি আর কি। উপবন, উপসাগর, উপনদী, দেখেন তো কি আছে এখানে, উপ আছে। তার মানে এই যে 5 দিন 6 দিন লাগায় মুখস্থ করে দেন, মুখস্থ দরকার আছে, লাখ লাখ তো এমনি পারতেছেন আপনি। ওকে, তারপরে খেয়াল করেন প্রতিকূল, খেয়াল করেন এখানে কি আছে, প্রতি আছে, যথার্থ, যথা আছে তাই না, উৎসাহ, উত আছে, উৎক্ষেপণ, উত আছে। তার মানে দেখেন তো আমি তো কয়েকটা দিলাম, 10-20টা দিলাম, লাখ লাখ অব্যয়ভাব সহজে শেখা সম্ভব কিনা? নর্মালি আপনি কিন্তু এটা পারবেন, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে এবার আমি প্রশ্ন হলো ভাই, আমি না হয় 95% এমনি পারলাম, কিন্তু যদি ব্যাস বাক্য থেকে আসে তাহলে ব্যাস বাক্য থেকে কেমনে পারবো? ওইটার জন্য দুর্বল ভাই আছে, কোনো টেনশন নাই, আপনি এমনি পারবেন। একটু আমার সঙ্গে সঙ্গে যা যা বলবো খাতায় লিখে ফেলবেন, ঠিক আছে। এটা তো নর্মালি পারলেন আপনি, হ্যাঁ। এখন যদি আপনি জিজ্ঞেস করে যে ভাই এটার ব্যাস বাক্য সহ এটা কেমনে পারি, খুব নর্মাল। ধরুন আমি এক পাশে বক্স লিখলাম, এটা দিলাম সমস্ত পদ, দিলাম ব্যাস বাক্য, ঠিক আছে। এর পাশে লিখলাম পর্যন্ত, এমনি পারবেন। অভাব, নীর, অভাব, উপ, সদৃশ, প্রতি, বিরুদ্ধে, যথা, অতিক্রম না করে, তাহলে এবার যেগুলো লিখছি একটু খেয়াল করতে হবে। যে খেয়াল করেন, আমি বললাম আ থাকলে কি হয়, পর্যন্ত, আ থাকলে কি হয়, পর্যন্ত, হা থাকলে অভাব, নীর থাকলে অভাব, উপ থাকলে সদৃশ, প্রতি থাকলে বিরুদ্ধে, যত থাকলে অতিক্রম না করে। এখন আপনি পাইছেন আমরণ, কোন সমাস পাইছেন আপনি? যেহেতু আছে আপনি বুঝে নেন অব্যয়ভাব সমাস, ব্যাস বাক্য কেমনে করবেন? বুঝে নিলেন অব্যয়ভাব সমাস, কিন্তু ব্যাস বাক্য কেমনে করবেন? খুব সহজ। আ থাকলে কি হয়, পর্যন্ত, আটাকে তুলে পর্যন্ত বসাই দেন, তাহলে কি হবে, মরণ পর্যন্ত। তাহলে জীবন কি হবে ভাই, জীবন পর্যন্ত। জীবনটা কি হবে, জীবন পর্যন্ত। আমি বললাম হা ভাত, খেয়াল করেন, হা ভাত, হা থাকলে কি হয়, এই যে দেখেন অভাব হয়, তাহলে কি হবে, ভাতের অভাব, ঠিক আছে। আমি বললাম নিরপরাধ, ঠিক আছে। নীর কি আছে দেখেন তো, নীর থাকলে কি অভাব, তাহলে কি হবে, অপরাধের অভাব, কথা ক্লিয়ার। আমি বললাম নির্বিঘ্ন, খেয়াল করেন, নির্বিঘ্ন, তাহলে কি আছে, নীর আছে তাই না, অভাব হবে, তাহলে বিঘ্নের অভাব, কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন। প্রতিকূল, তাহলে প্রতি থাকলে কি হয়, এই যে বিরুদ্ধে হয়, তাহলে কুলের বিরুদ্ধে, ঠিক আছে। তারপর যদি আমি আপনাকে বলি হচ্ছে উপবন, খেয়াল করেন, উপবন তাহলে কি হবে, বনের সদৃশ, উপ থাকলে কি হয়, সদৃশ হয় তাই না, তাহলে উপনদী, এটা কি হবে, নদীর সদৃশ, হ্যাঁ। তারপরে খেয়াল করেন যথা, আমি বললাম যথার্থ বললাম, ঠিক আছে। তাহলে কি হবে, অর্থকে আর কি লিখবেন, ওই যে অতিক্রম না করে, কথা ক্লিয়ার, বুঝতে পারছেন। এমনি দেখেন আপনার অবয়ব অমনেও তো 95% হইলেও এর থেকে আরো যদি কঠিন করে প্রশ্ন, পিএসসি আরো কঠিন প্রশ্ন করলো, তারপরে ব্যাস বাক্য থেকে আসবে, আপনি এমনি পারবেন। আশা করি আপনার উপকার হচ্ছে। আমি বলেছিলাম যে সমাজ থেকে কোনো প্রশ্ন আমরা সমস্যা হবে না, আশা করি এটা হবে না। এবার খেয়াল করেন, তাহলে এটা আপনি পারছেন, হ্যাঁ। তাহলে দুইটা ভাবেই কিন্তু আমরা শিখে ফেলাম এটা, তাই না। তাহলে এবার একটু 1 মিনিট, একটু 30 সেকেন্ড একটু বিজ্ঞাপন দিয়ে নিই, ঠিক আছে। 2 ঘন্টা ধরে পরিশ্রম যেহেতু করতেছি ক্লাসটা, আমি যে চাকরির জন্য কোর্স নিয়ে আসছি, এই কোর্সে আপনার কি কি হবে, বিশেষ প্রিলিমিনারি বাংলা হবে, বিশেষ প্রিলির বাংলা হবে, 19তর শিক্ষক নিবন্ধনের বাংলা হবে, হ্যাঁ। তারপরে খেয়াল করেন আপনার এই যে দেখেন সহকারী শিক্ষক নিয়োগের বাংলা হবে, প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার বাংলা হবে, মানে যে কোনো চাকরি পরীক্ষার বাংলা হয়ে যাবে। এবং এখানে কি কি পাবেন, বাংলা সাহিত্যের 15টা ক্লাস পাবেন, বাংলা ব্যাকরণের 15টা ক্লাস পাবেন, পরীক্ষা থাকবে 40টা, সলভ ক্লাস থাকবে কয়টা, 5টা। এবং এই কোর্সে ভর্তিতে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন। 10 তারিখ থেকে ক্লাস শুরু, 5 তারিখ পর্যন্ত 550 টাকা, 5 তারিখের পরে এটা হয়ে যাবে 699 টাকা। যারা ভর্তি হইতে চান
এখনই পেজে নক দিন, ঠিক আছে? আপনার জন্য এই 550 টাকায় আপনার বাংলা 8 মাস রেকর্ড থাকবে, সকল পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে। আমি আবার ক্লাসে চলে যাই। ওকে ফাইন, তাহলে আমরা অব্যয় আপনাদের শিখছিলাম, তাই না? এবার দেখেন এই যে 44তম বিশেষ, এই যে 2, 3, 4 বিশেষ আগে এই প্রশ্ন আসছিল, চলো যথারীতি কোন সমাস, যথারীতি কোন সমাস, যথা আছে না ভাই? আপনি বলছি তো আপনাকে, যেহেতু যথা আছে 44তম বিশেষের প্রশ্ন দেখেন, যথারীতি কোন সমাস, যথা যেহেতু আছে আপনাকে শিখাইছি তো, ওই যে আহা একটা লাইন, যথা আছে, অব্যয়ভাব সমাস, কোন সমাস হবে উত্তর অব্যয়ভাব সমাস। এখন প্রশ্ন হলো এটা ব্যাস বাক্য কি হবে? ওই যে যথা থাকলে কি হয়, রীতিকে অতিক্রম না করে, অতিক্রম না করে, তাহলে কি রীতিকে অতিক্রম না করে। এখন দেখুন তো ভাই, আশা করি আপনার আর ঝামেলা হবে না এখানটায়। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ দোয়া করবেন, দোয়া হলেই হবে। আনত কোন সমাস ভাই? এত কিছু দরকার নাই, শব্দ কঠিন হোক, আছে না, তার মানে কি অব্যয়ভাব সমাস। এটা কিন্তু একটা 31তম বিশেষ, তাহলে বিশেষের প্রশ্ন আপনি কিন্তু খুব সহজে সলভ করতে পারতেছেন। কথা ক্লিয়ার? সামনের দিকে আমার আগে। এখন একটা প্রশ্ন ভাই, দুইটা সমাজ তো দেখতে একই রকম লাগে, দুইটা সমাজ দেখতে একই রকম লাগে। কেমন একই রকম লাগে? তো একটা লোক আপনার জিজ্ঞেস করছে যে, একটা লোক একজনকে জিজ্ঞেস করছে যে কোন দেশের মানুষের ব্রেকআপ হইলে কষ্ট কম লাগে, কোন দেশের মানুষের ব্রেকআপ হইলে কষ্ট কম লাগে। তো কেউ বলতেছে বাংলাদেশ, কেউ বলছে আমেরিকা, মানে একজন দাঁড়ায় বলছে ভাই চীন। কেন? সবাই দেখতে একই রকম, তো ভাবে কয়েকদিন পরে এরকম একটা পাবে। এই দুইটাও দেখতে একই রকম, দেখে আপনার কাছে দ্বিগু মনে হবে, কিন্তু হবে সংখ্যাবাচক বহুব্রী, দেখে মনে হবে দ্বিগু। কেমনে আলাদা করবেন দুইটা? খুব সহজ ভাই, এটা দুটো খুব সহজ। কেমনে আলাদা করবেন দেখেন, সুন্দর করে একটা লাইন লিখে ফেলেন, মিলে গেলে দ্বিগু। পরে বুঝাচ্ছি, পরে আপনি শুধু পাশাপাশি লিখে রাখেন, মিলে গেলে দ্বিগু, আর না মিললে সংখ্যাবাচক বহুব্রী। তাহলে আমি কি বলছি? মিলে গেলে দ্বিগু আর না মিললে সংখ্যাবাচক বহুব্রী। মিলে গেলে কি হবে? দ্বিগু, আর না মিললে সংখ্যাবাচক বহুব্রী। এখন দেখেন দুইটা শব্দ আপনি বোঝার চেষ্টা করেন। চৌরাস্তা, আর বললাম হচ্ছে আপনার কি বললাম, চৌরাস্তা বললাম, আর ধরেন চৌবাচ্চা বললাম। দুইটাতে সংখ্যা আছেন, আপনি পড়ছেন সংখ্যা, আপনি তো ছোটবেলায় এমনি পড়ছেন এসএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত, সংখ্যা আর সমাহারে দ্বিগু হয়, চার রাস্তার সমাহার চৌরাস্তা, চার বাচ্চা সমাহার চৌবাচ্চা। না ভাই, এমনি ভুল হয়, সংখ্যাবাচক বহুব্রী হয়, দ্বিগু হয়। এখন আলাদা করবেন কেমনে? চৌ আছে না, দেখেন তো মিলে গেলে, একটা লাইন তো বলছিলাম, মিলে গেলে দ্বিগু। হ্যাঁ, লাইনটা কি বলছিলাম মনে আছে? যদি মিলে যায়, মিলে গেলে কি হবে? মিলে গেলে দ্বিগু, না মিলে সংখ্যাবাচক বহুব্রী। চৌরাস্তা, চৌ মানে কি 4, চৌরাস্তা রাস্তা করেছে 4টা, 4 মিলে গেছে, তার মানে ভাই আর কিছু দরকার নেই, এটা দ্বিগু। কথা ক্লিয়ার? চৌবাচ্চা, চৌ মানে কি 4, চৌরাস্তা মানে কি 4টা বাচ্চা, জীবনও না, পানি রাখার একটা পাত্র, মিলে নাই, তার মানে এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। তার মানে নরমালি মনে রাখবেন, যদি মিলে যায় তাহলে ঠিক আছে, মিলে যায় তাহলে এটা হয়ে যাবে আপনার দ্বিগুণ, না মিলে সংখ্যাবাচক। আপনার কমেন্ট বক্সে একটু জানায়েন তো, তাহলে এই যে ত্রিশাল, হ্যাঁ, এই ত্রিশালটা কোন সমাস হবে? ত্রিশাল কি হবে? আর একটা দিয়ে দিলাম ত্রিফলা, কোনটা দ্বিগু হবে, কোনটা সংখ্যাবাচক বহুব্রী হবে, একটু কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে, আমরা চলে যাই। এই যে দেখেন প্রশ্ন দেখেন, 28তম বিশেষ পরীক্ষার প্রশ্ন আসছে, বিশেষ 28তম পরীক্ষার প্রশ্ন আসছে, চৌবাচ্চা কোন সমাস? সংখ্যা আছে কিন্তু মিলে নাই, চৌবাচ্চা মানে 4টা বাচ্চা না, পানি রাখার পাত্র, মিলে নাই। তার মানে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আপনার কি বলেন তো, এটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক কি হয়ে যাবে? বহুব্রী। ওকে, সামনের দিকটা আমরা যাই। তৎপুরুষ সমাস, এই সমাসটা দেখেন, সমাসের ভিতরে এইটা হলো একটু মজার, একই সাথে মজার এবং একই সাথে এখান থেকে প্রশ্ন সব থেকে বেশি আসে। তৎপুরুষ সমাস কিভাবে শিখবেন? আপনি খুব সহজেই শিখতে পারেন। কেমনে? জাস্ট একটা লাইন লিখে ফেলবেন, বিভক্তি লোপে যে সমাস হয় তাকেই তৎপুরুষ সমাস বলে। বিভক্তি লোপে যে সমাস হয় মানে কি? বিভক্তি তাহলে বিভক্তি লোপ পাবে, আগে তাহলে বিভক্তি শিখতে হবে। বিভক্তি তো জানেন, প্রথমটা শূন্য লেখা দরকার নাই, তাহলে দ্বিতীয়টা থেকে শুরু করি আমরা, তাই না? বিভক্তি পারলে এটা পারবেন। তাহলে বিভক্তি লোপে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে, মানে বিভক্তি থাকবে লোপ পাবে। ধরেন দ্বিতীয় লিখলাম,
দ্বিতীয় লিখলাম, বিভক্তি কি? কে রে। কে রে। পঞ্চমী লিখলাম, কে রে জন্য নিমিত্ত আছে এখানে, হতে থেকে চেয়ে, হ্যাঁ পঞ্চমী। ষষ্ঠী লিখলাম র এর এ ও তে। এই যে বিভক্তিগুলা, প্রথমটা কি লিখছি দেখেন তো, প্রথমটা শূন্য, দ্বিতীয়টা কে রে, তৃতীয়টা হলো দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী হলো কে রে জন্য নিমিত্ত, পঞ্চমী হতে থেকে চেয়ে, ষষ্ঠী রয়ের, সপ্তমী এ ও তে। এখন কথা হইলো ভাই এগুলা আপনি বুঝবেন কেমনে? বিভক্তিটা লোপ করে দেন। ধরেন আমি বললাম হচ্ছে আমকে কুরানো, খেয়াল করেন আমকে কুরানো, এখানে দেখেন তো দ্বিতীয় বিভক্তি আছে না, এটাকে তুলে দেন, এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, আম কুরানো, ঠিক আছে। এখন আমি বললাম হচ্ছে মন দ্বারা গড়া, মন দ্বারা গড়া, এটা হলো মন গড়া, তার মানে যে যে বিভক্তি উঠে যাবে সেটা সেই তৎপুরুষ সমাস হবে। ওকে ফাইন। এখন আপনি এমনি বুঝবেন ভাই এমনি তো মুখস্থের মতো লাগতেছে, কোন টেকনিক আছে কি? হ্যাঁ টেকনিক আছে, যেভাবে আসে ওইটা আপনাকে আমি শেখাচ্ছি, একটু খেয়াল করেন। ধরেন দেখেন প্রথমে তৎপুরুষ সমাস শিখাতে, আপনি দ্বিতীয় তৎপুরুষটা শিখাই দিই আপনাকে। কেমনে শিখবেন? একদম নিনজা টেকনিক, ওয়ার্ক প্লাস টাইম। এখন সমাসে যদি আপনার ওয়ার্ক প্লাস টাইম থাকে, এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কথা ক্লিয়ার? যেমন আমি বললাম নর্মালি এই যে এমনি করে শিখলে আপনার আজীবন ভুল হবে। আম কুরানো, ঠিক আছে, একটু খেয়াল করেন। আমি বললাম আম কুরানো, তারপর বললাম হচ্ছে আমি পিঠ দেখানো, একটু খেয়াল করেন। আমি বললাম পিঠ দেখানো, ঠিক আছে। আমি বললাম চির কুমার, চির কুমার, তাই না? আমি বললাম হচ্ছে চির কুমারে, চির কুমারী। ওকে ফাইন। খেয়াল করেন আম কুরানো একটা কাজ কিনা, ওয়ার্ক কিনা। ওয়ার্ক হলে দ্বিতীয় তৎপুরুষ হয়, নরমালি পেয়ে গেলেন, তাহলে ব্যাস বাক্য কেমন করবেন? ওই যে দ্বিতীয় বিভক্তি লাগাই দিবেন। কি পড়ছেন? দ্বিতীয় বিভক্তি কে রে, তাহলে আম কুরানি মানে হবে আপনার আমকে কুরানো, আমকে কুরানো। কথা ক্লিয়ার? আশা করি একদম বুঝতে পারছেন। পিঠ দেখানো, তাহলে এটা কি হবে? পিঠকে দেখানো। কথা ক্লিয়ার? চিরকুমার কি হবে? যখন টাইম আসবে আপনি শুধু ব্যাপিয়া বসাই দিবেন, ব্যাপিয়া। যেমন আমি বললাম চিরকুমার, তাহলে চিরকাল ব্যাপিয়া কুমার। তাহলে যখন বলবো চিরকুমারী, তাহলে কি হবে? চিরকাল ব্যাপিয়া বসে দিবেন, শুধু চিরকাল ব্যাপিয়া কুমারী। তাহলে দেখেন তো এখন আপনার এই দ্বিতীয় তৎপুরুষ একদম যেভাবে প্রশ্ন একদম ইজি ক্লিয়ার হয়ে গেছে কিনা? আপনার কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার খেয়াল করেন, আমি চলে গেলাম তৃতীয় তৎপুরুষ কেমন শিখবেন। একদম ইজিলি পারবেন ভাই। আমি তো বলছি আপনারে যে ব্যাকরণ আসলে আমরা মনে করি ব্যাকরণ অনেক কঠিন, কিন্তু একটু যদি মন দিয়ে পড়া যায়, একটু যদি টেকনিক শিখে পড়া যায়, যে কোনো চাকরির জন্য খুব সহজেই পড়া যায়। শুধু এটা সমাস বলে না, যে কোনো টপিক আপনি ইজিলি পারবেন, ঠিক আছে? যে কোনো টপিক ইজিলি পারবেন আপনি, যে কোনো টপিক, বিসিএস বলেন বা যে কোনো চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে নর্মালি ইজিলি খুব সুন্দর করে শেখা যায়। তৃতীয় তৎপুরুষ কেমন শিখবেন? বেশ কিছু লাগবে না আপনাদের। ধরেন উনো, এই শব্দগুলো শব্দাংশ মনে রাখবেন, উন্নহীন, শূন্য, কম। এখন আমি বললাম হচ্ছে মেধাহীন, খেয়াল করেন, মেধাহীন। আমি বললাম 10 কম, একটু খেয়াল করেন। আমি বললাম হচ্ছে মেধা শূন্য, মেধা শূন্য। তাহলে এবার একটু খেয়াল করেন তো, মেধাহীন, 10 কম, মেধা শূন্য। মেধাহীন শেষে কি আছে দেখেন তো? হীন আছে না? হীন আছে না? তার মানে তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে এবার একটু খেয়াল করেন, তৃতীয় বিভক্তিটা মাঝে লাগাই দিলেই সেটা হলো তৃতীয় তৎপুরুষ। তাহলে কি হবে? মেধা দ্বারা হীন। ব্যাস বাক্য দেখছেন কত সহজ। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে পিতৃহীন, ধরেন এই যে দেখেন প্রশ্ন আসলো পিতৃহীন, তাহলে খেয়াল করেন তো ভাই, পিতৃহীন, হীন আছে না? আর কিছু লাগবে আমার তত্ত্ব শিখতে? তাহলে কি হবে? পিতৃ দ্বারা হীন, ইজিলি পিতৃ দ্বারা, মজায় মজায় শিখে ফেলেন, পিতৃ দ্বারা হীন, ঠিক আছে। মেধা শূন্য কি হবে? মেধা দ্বারা শূন্য, যা থাকবে ওগুলো বসাই দিব আর কি। 10 কম কি হবে? 10 দ্বারা কম,
5 কম, 5 দ্বারা কম, তার মানে তৃতীয় তৎপুরুষটাও কি আপনার চোখের পলকে সহজ হয়ে গেল কিনা? ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসি চতুর্থী তৎপুরুষ। এটা টেকনিকে আমরা শিখবেন, একদম ইজি। প্রথমটার জন্য দ্বিতীয়টা একটা লাইন লিখে রাখেন, আজীবন পারবেন, আর ভুল হবে না। যেমনি বলবো এমনি হবে। প্রথমটার জন্য দ্বিতীয়টা, ওকে। বিয়ে পাগলা, বিয়ে পাগলা, বিয়ে পাগলা। আচ্ছা, ও যে পাগলা, দুইটা আছে, পাগলা আছে, বিয়ে আছে। পাগলাটা কিসের জন্য? বিয়ের জন্য পাগলা, এই যে জন্য আছে, তার মানে এটা বুঝতে পারছেন চতুর্থী তৎপুরুষ। তাহলে বেশ বাক্য যে জন্য বসায় দিবেন, বিভক্তি যেটা আছে, বিয়ের জন্য পাগলা। বসত বাড়ি, বসত বাড়ি, খেয়াল করেন তো বাড়িটা কিসের জন্য? বসতের জন্য। তাহলে কি করবেন? বসতের জন্য বাড়ি। কথা ক্লিয়ার? তারপর আমি যদি বললাম হচ্ছে আপনার হজ যাত্রা, হজ যাত্রা। আচ্ছা বলেন তো যাত্রাটা কিসের জন্য? হজের জন্য। তো লিখবেন হজের জন্য যাত্রা বা হজের নিমিত্ত যাত্রা। দেখেন তো চতুর্থী তৎপুরুষ কি আপনার বেশি কিছু লাগবে? যত পরীক্ষার জন্য প্রশ্ন আসুক ইজিলি কিন্তু পারবেন, ঠিক আছে? তারপরে খেয়াল করেন, এবার আমি পঞ্চমী তৎপুরুষ, এই পঞ্চমী পর্যন্তই আপনাদেরকে তৎপুরুষটা শিখাবো আর কি। পঞ্চমী তৎপুরুষ, এটা জন্য কিছু লাগবে না, মাইনাস, শেষ। একটা ছোট্ট একটা বিষয় বলছি, পঞ্চমী তৎপুরুষ মানে কি বলছি? মাইনাস। মাইনাস থাকলে সেটা পঞ্চমী তৎপুরুষ হয়ে যাবে। যেমন আমি বললাম হচ্ছে বিলেত ফেরত। খেয়াল করেন, বিলেত ফেরত, বিলেত। আপনি খেয়াল করেন তো ও কি আর বিলেতে আছে না বিলেত থেকে চলে আসছে? একদম বিলেত থেকে কিন্তু চলে আসছে। মাইনাস, মাইনাস হলেই পঞ্চমী তৎপুরুষ। আর পঞ্চমী বিভক্তি কি? হতে থেকেছে, ওইটা মাঝে বসাই দিলে হবে। তাহলে কি হবে? বিলেত থেকে ফেরত। ঋণ মুক্ত, ডক্টর ইউনুস। আমি বললাম ঋণ মুক্ত, ও কি ঋণে আর আছে না মাইনাস হয়ে গেছে ঋণ থেকে? তার মানে কি হবে? ঋণ থেকে, ঋণ থেকে মুক্ত। কথা ক্লিয়ার? দেখেন তো ভাই, মাইনাস দিয়ে পঞ্চমী তৎপুরুষ লাখ লাখ করা যাচ্ছে কিনা? ষষ্ঠী আর সপ্তমীটা রাখলাম, অন্য কোনো একটা নর্মাল ভিডিওতে বোঝাই দিব না। দেখেন সমাস কত সহজ, পারছেন কিনা? পারতেছেন কিনা? এই তো তৎপুরুষ আপনার ক্লিয়ার হয়ে গেছে। এবার খেয়াল করেন সামনের দিকে একটু আগাই। উপপদ তৎপুরুষ, ভাই এটা তো অনেকেই জানে, এটা কেমনে করবো? নর্মালি ব্যাস বাক্য সহ শিখাই দিচ্ছে একদম চোখের পলকে। এটার জন্য বেশি কিছু লাগবে না, নাউন প্লাস ভার্ব। খাতায় লিখে রাখেন, নাউন প্লাস ভার্ব, নাউন প্লাস ভার্ব। যারা ভাই চাকরির পরীক্ষা আছেন, যারা চাকরির পরীক্ষার্থী আছেন, যারা চাকরির ক্যান্ডিডেট আছেন, তারা যদি বাংলা ব্যাকরণ বা বাংলা সাহিত্যের জন্য একটু টেনশনে থাকেন, আমার কোর্সে ভর্তি হন ভাই। আমি আপনাকে বলে দিতে পারবো, ব্যাকরণে আপনার বিন্দু মাত্র টেনশন করতে হবে না, পুরোটাই আমি শেখাই দিব। নাউন প্লাস ভার্ব, উপপদ তৎপুরুষ, ব্যাস বাক্য সহ পড়বেন। নাউন প্লাস ভার্ব হলে উপপদ তৎপুরুষ, যেমন পকেট মার, জাদুকর, পকেট মার, ওকে। সত্যবাদী, পকেট মার, জাদুকর, বাজিকর, সত্যবাদী। আচ্ছা পকেটটা কি? নাউন। মারাটা কি? ভার্ব। নাউন প্লাস ভার্ব হয়েছে কিনা আপনি বলেন? নাউন প্লাস ভার্ব হয়েছে কিনা? নাউন প্লাস ভার্ব অবশ্যই হয়েছে। এবার আপনি বুঝে গেলেন উপপদ তৎপুরুষ, ব্যাস বাক্য কেমন করবেন? ওই যে লাগাই দিলেই হবে। পকেট মার মানে কি? পকেট মারে যে, পকেট মারে যে, উপপদ তৎপুরুষ হয়ে গেছে। জাদুকর, আপনাকে তো আমি শিখাইছি যে নাউন প্লাস ভার্ব হইলে সেটা কি হয়? উপপদ তৎপুরুষ হয়। তাহলে জাদুটা কি? নাউন। আর করাটা কি? ভার্ব। তাহলে কি হবে? জাদু করে যে। কথা ক্লিয়ার? বাজিকর, বাজিটা কি? নাউন। আর করাটা কি? ভার্ব। তাহলে কি হবে? বাজি করে যে। দেখেন উপপদ তৎপুরুষ চোখের পলকে হয়ে যায়। সত্যবাদী, নাউন প্লাস বাদী মানে কি? বলা, নাউন প্লাস ভার্ব। তাহলে সত্য বলে যে, সত্য কথা বলে যে। দেখেন তো উপপদ তৎপুরুষের ঝামেলা হবে। ঠিক তেমনি পঙ্কজ, পঙ্কে জন্মে যা, শেষ। এরকম যত আছে, প্রিয়ঙ্গদা, প্রিয় কথা বলে যে। হাজার হাজার পরীক্ষা আসছে, হাজার হাজার বার আসছে, যেখানে আসুক, যতবার আসুক, আপনাকে আর কখনোই সমস্যা ইনশাল্লাহ আটকাতে পারবে না, আমি বলে দিচ্ছি। মন খুলে দোয়া করবেন আমার জন্য। আমি খুব মানে একদম দীর্ঘক্ষণ ধরে ক্লাসটা আপনাদের জন্য সাজিয়ে রেকর্ড করছি। একদম লাস্টের শেষের দিকে চলে আসছি। বহুব্রীহি সমাস, খেয়াল করেন। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস হচ্ছে ফাইন। বহুব্রীহি সমাসের বিষয়টা কি? ব্যাধিকরণ, বহুব্রীহি, ব্যাধিকরণ। ওকে, ধরেন একটা শব্দ বললাম 80-20, 80-20, নাউন প্লাস নাউন। তার মানে নর্মালি বোঝাতে ব্যাধিকরণে আপনি কি লিখবেন? নাউন প্লাস
নাউন, আর সমানাধিকরণ লিখবেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, দুইটা একই সাথে যাচ্ছে, একটু খেয়াল করেন। ব্যতিকরণ, ধরেন আমি বললাম হচ্ছে আর বহুব্রী মানে কি, একটা জিনিস টান দিবেন যে অন্য জিনিস বোঝাবে, অন্যপদ প্রধান বা অন্যপদ প্রধান ভিন্ন জিনিস বোঝাবে, ভিন্ন জিনিস বোঝাবে, ঠিক আছে। তাহলে আমি ধরুন বললাম দুইটা 80-20 বললাম, 80-20, লাল বাতি, সরি লাল বাড়িতে চলে যাচ্ছে, ওকে। 80-20, 80 মানে কি বলেন তো, দাঁত, নাউন। 20 কি, নাউন। দুইটা নাউন হয়েছে কিনা, তার মানে ব্যতিকরণ বহুব্রী। এখন প্রশ্ন হইলো ভাই এটা মানে কি, অন্য জিনিস কি হইলো? 80-20 মানে কি, দাঁতে 20 কার আছে? সাপ আছে, দাঁতে 20 সাপ অন্য জিনিসকে বোঝাচ্ছে, তার মানে এটা ব্যতিকরণ বহুব্রী। কি হবে? ব্যাসবাক্য কি করবেন? 80-তে 20 যার, ঠিক আছে। লাল বাতি, লালটা কি অ্যাডজেক্টিভ, বাতিটা কি নাউন, এমনি হয়ে গেছে ভাই। এটা কি? এটা হয়ে গেছে আপনার সমানাধিকরণ বহুব্রী। লাল বাতি মানে কি, অবস্থা খারাপ হয়ে গেছে। ব্যাসবাক্য আরো সহজ, লাল বাতি যার। পূর্ণনাভ, পূর্ণনাভ, পূর্ণ মানে কি সুতা, সুতা তো অবশ্যই একটা নাউন। আর আমি বললাম নাভি, নাভিটাও কি নাউন, তাহলে নাউন প্লাস নাউন হয়েছে। আর সুতা, নাভিতে সুতাকার, মাকড়সা অন্য জিনিসকে বোঝায়, তাহলে উর্ণ নাভিতে যার। কথা ক্লিয়ার? তার মানে আপনার যদি মনে রাখবেন, নাউন প্লাস নাউন হলে ব্যাধিকরণ, আর যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয় সমানাধিকরণ। দেখেন বহুব্রী সমাসের সবচেয়ে কঠিনটা আপনাকে খুব ইজিলি শিখাই দিলাম। প্রচার ব্যাপারে আরেকটু স্মরণ করাই দিই, যেহেতু অনেকক্ষণ ধরে কষ্ট করতেছি। যারা আছেন, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যদি আপনি চাকরি পরীক্ষার্থী হন, আমার নতুন জব কোর্সে ভর্তি হচ্ছে, আপনি ইজিলি ভর্তি হতে পারেন। সাহিত্য ব্যাকরণ কোনো পরীক্ষার জন্য আপনারা আটকাবে না, ঠিক আছে? ওকে ফাইন, সর্বোচ্চ চেষ্টা করবো আর কি আমি। এবার খেয়াল করেন ব্যতি আর বহুব্রী, এটা আরো সহজ। এটার ক্ষেত্রে আ প্লাস ই লাগলেই হবে, আ প্লাস ই, এইটা থাকলে আপনার হয়ে যাবে। যেমন হাতাহাতি, হাতাহাতি, ঠিক আছে। মারামারি, দেখেন তো হাত, আ প্লাস আ, আর ই আছে না, হাতে হাতে যে লড়াই, ঠিক আছে। কানাকানি, কানাকানি, মারামারি, লাঠালাঠি, কানাকানি, কান প্লাস আ, কান প্লাস এ, কানে কানে যে কথা। কথা ক্লিয়ার? তাহলে এই দুইটা আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে কিনা? বহুব্রীর সমস্যা ব্যতি আর বহুব্রীর সহ কিন্তু আপনার কি হয়ে গেছে, একেবারে ক্লিয়ার হয়ে গেছে। ওকে ফাইন। এবার ধরেন আপনার প্রশ্ন আসলো চুলাচুলি, মেয়েরা যেটা করে আর কি বেশিরভাগ, চুলাচুলি তার মানে কি, চুলে, চুলে যে লড়াই। কথা ক্লিয়ার? ব্যতি আর বহুব্রী হয়ে গেছে কিনা? তার মানে দেখেন বহুব্রী পর্যন্ত কিন্তু আপনাকে একদম ক্লিয়ার। এবার খেয়াল করেন দুইটা সমাস আছে একটু জটিল, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এটা হলো নিত্য সমাস ও প্রাদি সমাস, নিত্য সমাস ও প্রাদি সমাস, নিত্য সমাস, নিত্য সমাস ও প্রাদি সমাস, ঠিক আছে। এবার খেয়াল করেন কেমনে শিখবেন আপনি নিত্য সমাস। প্রথমেই আপনাকে আমি নিত্য সমাসটা শিখিয়ে দিই। দেখেন নিত্য সমাস, অন্তর সমান অন্য লিখলাম, অন্তর সমান কি লিখলাম, অন্য লিখলাম। তারপরে লিখলাম হচ্ছে মাত্র সমান কেবল। একটু খেয়াল করেন, অন্তর মানে বুঝুন হার্ট। আপনার যদি হার্ট থাকে তাহলে অন্য কেউ আসবে, তার মানে হার্ট থাকলে অন্য কেউ আসবে, আগে হোক পরে হোক। তার মানে হার্ট থাকলে অন্য কেউ বসাই দিবেন, অন্তর থাকলে অন্য কেউ বসাই দিবেন, তাহলেই হবে। ধরেন গ্রামান্তর, খেয়াল করেন গ্রামান্তর, অন্তর আছে না, তার মানে কোন সমাস বলেন তো? এটা একটা নিত্য সমাস, নিত্য সমাস। কিন্তু সংখ্যাযুক্ত অন্তর কিন্তু আবার ওই দ্বিগু সমাস হবে। ধরেন তেপান্তর, তে কিন্তু 3 সংখ্যা আছে, তার মানে এটা কিন্তু হবে না আবার। ওকে, গ্রামান্তর। দেশান্তর, হ্যাঁ দেশান্তর। আমি বললাম গ্রহান্তর, ঠিক আছে। আমি বললাম নামান্তর। তাহলে অন্তর আছে থাকলে অন্য বসাতে, অন্য গ্রাম, অন্য দেশ, খালি অন্য বসাইলে হবে, অন্য দেশ, অন্য গ্রহ, অন্য নাম। আর মাত্র তাহলে কে বললাম, নাম মাত্র, ধরা মাত্র।
নামমাত্র, কেবল নাম, ধরা মাত্র, কেবল বসান, কেবল ধরা, করা মাত্র, কেবল করা, শোনা মাত্র, কেবল শোনা। তাহলে দেখেন তো নিত্য সমাসও পাখির পলকে আপনার হয়ে যাচ্ছে কিনা। এছাড়াও দুইটা আছে ব্যতিক্রম ধর্ম, ওইটাও লিখে দেয় যদি পরীক্ষা চলে আসে। কাল সাপ, ঠিক আছে, কাল সাপ এটা একটা নিত্য সমাস। 92, ঠিক আছে, 92 একটা নিত্য সমাস। তারপরে টি যুক্ত সকল যা আছে, টি যুক্ত একটি, দুইটি, তিনটি, চারটি, ছেলেটি, মেয়েটি, রহিমটি, করিমটি, যত টি আছে সবই নিত্য সমাস হয়ে যাবে। কোটি কোটি নিত্য সমাস আপনাকে আমি শিখাই দিলাম, ঠিক আছে। ওকে, ভালো লাগলে অবশ্যই ক্লাসটা আমি চাইবো যে প্রত্যেকে যারাই ক্লাস করছেন শেষ পর্যন্ত, যারাই করতেছেন প্রত্যেকেই ক্লাসটা শেয়ার করে দিবেন। 2 ঘন্টা ধরে আপনাদের ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করছি, সবাই ক্লাসে শেয়ার করে দেবেন, সবাই ছড়িয়ে দেবেন ক্লাসটা। ওকে, এবার খেয়াল করেন আছে কি, আমরা প্রাদি সমাসে আছি। প্রাদি সমাস এটা শেখার জন্য কিছু না, টেকনিকটা হচ্ছে প্র, পরা, পরি, অনু। শব্দের শেষে যদি আপনি প্র, পরা, পরি, অনু পান, শব্দের শেষে যদি প্র, পরা, পরি, অনু আপনি পান, শব্দের শেষে যদি প্র, পরা, পরি, অনু পান, তাহলে এটা হয়ে যাবে আপনার প্রাদি সমাস, ঠিক আছে। অসংখ্য শব্দ এখন আপনি কিন্তু চোখের পলকেই পারবেন। খেয়াল করেন, আমি একটু বলে দিই। ধরেন আমি বললাম হচ্ছে প্রগতি, ঠিক আছে, প্রগতি, প্রভাত। দেখেন তো প্র আছে না, এমনি কি প্রাদি সমাস হয়ে যাচ্ছে। পরা ভব, পরা জয়, পরি ভ্রমণ, পরি গমন, অনু তাপ, অনু। ওকে, খেয়াল করুন তো যে শব্দগুলো লিখছি এটার জন্য কিন্তু আপনার আর কিছুই করা লাগতেছে না। জাস্ট আপনি প্রাদি সমাসের ক্ষেত্রে মনে রাখবেন, যদি প্র কি বলছি, যদি দেখেন প্র, পরা, পরি, অনু, প্র, পরা, পরি, অনু এগুলো আছে, এটা হয়ে যাবে আপনার প্রাদি সমাস, ঠিক আছে। যেমন প্রথম সূত্র খেলাম প্রগতি, কি আছে, প্র আছে। এখন প্র থাকলে বসাবেন কি, আরেকটি টেকনিক শিখে দেয়, ব্যাসবাক্য কেমনে করবেন। প্র থাকলে প্রকৃষ্ট হবে, প্র থাকলে কি হবে, প্রকৃষ্ট। বেসিক্যালি এটা অনেক থাকে, যেমন প্রকৃষ্ট, প্রগতি আছে না এখানে, খেয়াল করুন তো প্রগতি, তাহলে কি হবে, প্রকৃষ্ট দিয়ে দেন আগে, প্রকৃষ্ট, প্রকৃষ্ট যে গতি, ফাইন। প্রভাত কি আছে, প্র আছে না, তাহলে প্রভাতটা কি হবে, প্রকৃষ্ট দিয়ে করে দিবেন, ঠিক আছে। পরাভব, ঠিক আছে। আর পরি, পরি মানে একটু এই দুইটা একটু বলে দিই, পরি মানে হচ্ছে চতুর্দিকে, ব্যাসবাক্যের ক্ষেত্রে শুধু চতুর্দিকে দিয়ে নিবেন তাহলে হয়ে যাবে। কারণ পরিভ্রমণ, তাহলে কি হবে, পরিতে যে ভ্রমণ বা চতুর্দিকে যে, পরিতে যে ভ্রমণ বা চতুর্দিকে যে ভ্রমণ। তাহলে পরিগমন কি হবে, আপনি পরিগমনটা কমেন্ট করুন তো। পরিগমন মানে তাহলে কি হবে, পরিতে অর্থাৎ চতুর্দিকে যে গমন, চতুর্দিকে যে গমন, তাহলে এটা কি হবে, চতুর্দিকে যে, আপনি দুইটাও লিখতে পারেন, চতুর্দিকেও লিখতে পারেন, চতুর্দিকে যে গমন, ঠিক আছে। তারপর খেয়াল করেন অনু তাপ, অনু মানে শিখাই দিই এটা, অনু মানে পশ্চাৎ, অনু মানে কি পশ্চাৎ, অনু মানে কি পশ্চাৎ। তার মানে যদি অনু থাকে তাহলে কি হবে, পশ্চাতে যে তাপ, পশ্চাতে যে তাপ, ঠিক আছে। অনু মানে কি পশ্চাতে, এখানে খালি পশ্চাতে দিলেই হবে, পশ্চাতে দিলেই হয়ে যাবে। তার মানে খেয়াল করেন নিত্য সমাস এবং প্রাদি সমাস, নিত্য সমাস এবং প্রাদি সমাস আপনার কিন্তু দুইটাই চোখের পলকে আপনার হয়ে গেছে। একটু জটিল আছে, বাট এরকম টেকনিকে শিখলে দুইটাই সহজ হয়ে যায়, একদম সহজ হয়ে যায়, ঠিক আছে। এখন এর পাশাপাশি একটা বিষয়, একটু সবগুলো সমাজ শিখলেন কিন্তু একটা বাকি আছে ভাই, এটা একটু শিখতে হবে। যে ধরেন আপনার প্রশ্ন আসছে এরকম, কোনটা নং, এটা নয়ও না কিন্তু নং তৎপুরুষ, দেখবেন যে প্রশ্ন আসে কোনটা নং তৎপুরুষ, কোনটা নং বহুব্রীহি, ঠিক আছে। এখন আগে তো বুঝতে হবে নং তৎপুরুষ বা বহুব্রীহি শেখার ক্ষেত্রে নং সমাস হয় কেমনে। এটা নরমালি মনে রাখবেন, কোন সদস্য অনা, বেবি, নানি এগুলা থাকলে সেটা হয়ে যায় তৎপুরুষ সমাস। এখন এটা আপনি মানে অনা, বেবি, নানি এগুলো থাকলে সেটা হয়ে যায় আপনার যে নয় সমাস। এখন নয় তৎপুরুষ হতে পারে, বহুব্রীহি হতে পারে, দুইটা আমি শিখবো কেমনে, এটা একটা বিষয়। ধরেন আমি লিখলাম হচ্ছে অচেনা, হ্যাঁ, আর এখানে লিখলাম হচ্ছে আমি
ধরেন নীলাজ লিখলাম, আচ্ছা এবার খেয়াল করেন অজানা লিখলাম। এখন এটা একটু মনোযোগ দিবেন, বেশি মনোযোগ লাগবে এখানে, একটু কনসেন্ট্রেশনটা ফুল কনসেন্ট্রেশন দিবেন। এতটুকু ক্লাস করেছেন, একটু পূর্ণ মনোযোগ দেন, একদম পুরোটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, ধরেন আমি এই নয় তৎপুরুষের ক্ষেত্রে শুধু একটা জিনিস আলাদা করে দিলাম, ব্যক্তি প্লাস বস্তু, এই ব্যক্তি প্লাস বস্তু। আর এই যে বহুব্রীর ক্ষেত্রে দেখলাম শুধু ব্যক্তি, শুধু ব্যক্তি, ঠিক আছে, শুধু ব্যক্তি। মানে অচেনা, আমি যদি বলি অচেনা মানুষ, সঠিক হয় কিনা? হাই। অচেনা লোক হয় কিনা? অচেনা জায়গা, এটাও হচ্ছে না। ব্যক্তি প্লাস বস্তু দুইটা হচ্ছে না, তার মানে একদম চোখ বন্ধ করে এটা তৎপুরুষ। অজানা, অজানা জায়গা হয় কিনা? অবশ্যই হয়। অজানা ব্যক্তি হয় কিনা? হয়। তার মানে এটাও কি তৎপুরুষ। কথা ক্লিয়ার? এবার নীলাজ শুধু ব্যক্তি হয়, কোন চেয়ার টেবিল নীলাজ হইতে দেখছেন? অসম্ভব। তার মানে এটা হচ্ছে বহুব্রীহি। বেহায়া, বেআক্কেল, ধরুন আমি বললাম বেআক্কেল, খেয়াল করেন, আমি বললাম বেআক্কেল। বেআক্কেল কি আপনি মানুষ ছাড়া অন্য কাউকে হইতে দেখছেন? বেআক্কেল তার মানে কি? শুধু ব্যক্তি। তার মানে এটাই হয়ে যাবে আপনার নয় বহুব্রী। তাহলে নং, নং বলবেন, নইও না। তার মানে নর্মালি আপনাকে আমি একটু বোঝালাম যে এটা আপনি সহজে শিখবেন কিভাবে। যদি দেখেন ব্যক্তি প্লাস বস্তু, যদি দেখেন ব্যক্তি প্লাস বস্তু, যদি দেখেন যে ব্যক্তি প্লাস বস্তু দুইটাই আছে, ব্যক্তি প্লাস বস্তু দুইটাই আছে, তার মানে এটা হয়ে যাবে আপনার নয় তৎপুরুষ, নং তৎপুরুষ। আবার যদি দেখেন শুধু ব্যক্তি আছে, তাহলে এটা হচ্ছে নয় বহুব্রী। ব্যাসবাক্য খুবই সহজ। অচেনা মানে কি? আগে তৎপুরুষ নয় বসাবেন, তাহলে নয় চেনা, নয় জানা। হ্যাঁ কি ওই যে আর বহুব্রীর ক্ষেত্রে যার বা যা এটা শেষে দিলেই হবে। তাহলে কি হায়া নেই যার, হায়া নেই যার, আক্কেল নেই যার, আক্কেল নেই, আক্কেল নেই যার। আশা করি আপনি একদম যতটুকু সমাসের আপনার 95% ক্লিয়ার হয়ে গেছে একদম। আশা করি যে সমাজ থেকে প্রশ্ন আসলে আপনার আগের যে ধারণা, সেই ধারণা থেকে আপনি এখন অনেক বেটার একটা ধারণা পাইছেন, উত্তর করতে পারবেন। সবাই দোয়া করেন মন দিয়ে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, যে যারা জব সিকার আছেন বা চাকরির জন্য পড়তেছেন, বাংলায় সমস্যা আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পুরো সবগুলো টপিক এইভাবেই পড়াই। আপনি ইনশাল্লাহ সর্বোচ্চ একটা বাংলার জন্য প্রিপারেশন আমার কাছ থেকে আপনি নিতে পারবেন। ঠিক আছে? যা যা পড়ালাম সবগুলো সমস্যা আপনাকে পড়াইছি। ইনশাল্লাহ দুই একটা বাদে, একটু একটু অংশ বাদ দিয়ে সব ভালোভাবে আপনার হয়ে গেছে। খুব সুন্দর করে আপনি শিখতে পারছেন। মন ভরে দোয়া করবেন। আবারও ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হবে। যারা কোর্সে আছেন, কোর্সে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন, তাদের সাথে তো রেগুলারই দেখা হবে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।